আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমে ইরশাদ করেছেন যে আমাকে প্রজ্ঞা দান করুন, জ্ঞান দান করুন, হিকমা দান করুন, আর আমাকে পরবর্তী প্রজন্মের মাধ্যমে সত্যিকারের খ্যাতি দান করুন। এবং এই যে একটা মানুষের বেঁচে থাকার নানা রকম প্রক্রিয়া, নানা রকম কৌশল, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছে। জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের উদ্যোগে স্বরচিত লেখাপাঠের আসরে প্রতিষ্ঠাতা জনাব খন্দকার আল মামুন সম্পর্কে বলতে গেলে একটা কথা আমি বারবার বলি যে আল মামুনের সাথে আমার বন্ধুত্ব 40 বছরের। এই 40 বছরের বন্ধুত্বের মধ্যে কখনো আমরা কারো সমালোচনা করিনি, কখনো আমরা কারো বিরুদ্ধে ভুলেও কোনো মন্দ কথা বলিনি। আরেকজন মানুষ এই মজলিসে উপস্থিত আছে যিনি সবচেয়ে কম কথা বলেন, সবচেয়ে জ্ঞানী কথা বলেন, হানিফ খান ভাই। তার সাথে আমার বন্ধুত্ব 30 বছরের বেশি। তার সাথেও কখনো কোনো মন্দ আচরণ হয়নি অথবা কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয়নি। এটা একটা উদাহরণ, বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি ছাড় দিয়ে বন্ধুত্বকে টিকিয়ে রাখা। আজকে 37 বছর জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের বয়স। আর কিছুদিন গেলে পরে 50-এর মতো বয়স চলে আসবে, তখন একটা সুবর্ণ জয়ন্তী উৎসব করা যাবে। আল্লাহ যদি আমাদের কতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমরা সকলে আজকের এই জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত তারা আমাকে ধরে রেখেছেন, নানা রকম মূল্যায়ন করেছেন এবং সবসময় পাশে রাখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। হানিফ খান ভাই সংক্ষেপে কথা বলেছেন এবং কথার ভিতরে মাধুর্য ছিল, চমৎকার বিশ্লেষণ ছিল। তারপরে আমাদের এখন প্রতিষ্ঠিত লেখক শাহজামান শুভ, অসাধারণ লেখক এবং লেখার মধ্যে তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, তার যে নানা রকম শৈল্পিক সত্তা, এটা তিনি চমৎকারভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। অভিনন্দন জানাই শাহজামান শুভ, আরও এগিয়ে যান, আরও লেখালেখিতে আপনি আমাদের নেতৃত্ব দেন, আরও সামনে থাকেন। ভাষ্যকার কবি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরদি একটা কণ্ঠ দিয়েছে এবং খেলার মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান যখন উপস্থাপনা করে তখন মানুষের হৃদয় একবারে বিগলিত হয়ে যায়। চমৎকার উপস্থাপন করে, আল্লাহ যেন তার এই উপস্থাপনাটাকে আরও বেশি নিয়ে যেতে পারে। সে সাথে আমরা আরেকজনকে আমরা স্মরণ করব যে আমাদের দাউদ কাদির ধারাভাষ্যের ক্ষেত্রে, উপস্থাপনার ক্ষেত্রে SM নিজাম অত্যন্ত বলিষ্ঠ শক্তিশালী একজন লিডার এবং সামাজিক কর্মকাণ্ডে তার অবস্থা অত্যন্ত ব্যাপক বিস্তৃত। সে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ। মাঝখানে সে চিকিৎসার জন্য চায়না গিয়েছিলেন, সেখান থেকে দেশে ফিরে এসেছেন। আবার জুলাইয়ের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ 5 তারিখ যাবে, আবার চায়না যাচ্ছে। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন এবং আরও বেশি খেদমত করতে পারে। জায়জাদিনের সাইফুল ইসলাম অত্যন্ত চমৎকার করে প্রোগ্রাম উপস্থাপনা করেন, মাদ্রাসা পরিচালনা করেন এবং সামাজিক কর্মকাণ্ডে তিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন। তাকে অভিনন্দন। আমানুল্লাহ বেশ দরদি কণ্ঠে এক ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন, তাকে ধন্যবাদ। আলিমুল ইসলাম ছোট আমার বন্ধু, প্রায় 20 বছরের পুরনো বন্ধু এবং সবসময় শ্রদ্ধা করেন, ভালোবাসেন, যোগাযোগ রক্ষা করেন এবং পাখির মোড় থেকে পাখির মতো উড়ে দাউদকান্দি, হোমনা, তিতা আসারও যে অঞ্চলগুলো আছে আসিফ তিহারি এখনকার বলিষ্ঠ লেখক, চমৎকার লিখে, দেখতে যেমন মায়ের চমৎকার সুন্দর এবং বেশ বৃষ্টি করে গুছিয়ে লিখে, তার লেখা অত্যন্ত দরদি লেখক। ইমাম হাসান খান একজন আলেম, বিশ্লেষক, লেখক, তার পাশাপাশি সে একজন শিল্পী। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে তার অনবদ্য অবদান আছে। আমার কোনো কিছু ডিজাইনের প্রয়োজন হইলে আমি তাকে যদি মেসেজ ওইটা পাঠিয়ে দিই, সে বইয়ের কভার প্রচ্ছ থেকে শুরু করে সব কাজ করে দেয়, তাকে অভিনন্দন। ইব্রাহিম খলিল প্রবাসে ছিলেন, 20-22 বছর ধরে থাকে, আগ থেকে আমাদেরকে চিনে এবং সব প্রোগ্রামে আসার চেষ্টা করেন। ইব্রাহিম খলিলকে অভিনন্দন। আমিনুল ইসলাম লেখক, কবি, স্কুল শিক্ষক, তারুণ্যের বলিষ্ঠতা তার মধ্যে আছে এবং তাকে অভিনন্দন জানাই। বন্ধুত্বকে আরও জোরদার করা, বিভিন্ন প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করা। আমাদের শাকিল সরকার তারুণ্যের প্রকবক এবং উদ্দীপনা আছে এবং বিভিন্নভাবে লেখালেখি করে। লেখালেখির ক্ষেত্রে শাকিল সরকারের প্রতি পরামর্শ হচ্ছে
আরো লেখা পড়তে হবে, আরো ভালো করে লিখতে হবে। সাইফুল ইসলাম স্বপন ভাই সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা, একজন বরিষ্ঠ নেতা এবং বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। আমাদের বিজেপি কর্মকর্তা জনাব ফারুক কামাল, তিনি অত্যন্ত চমৎকার করে গুছিয়ে বলেন এবং অনেক জিনিস মনে রাখতে পারেন। এই দুই বাহিনীর কর্মকর্তাকে আমরা অভিনন্দন জানাই। ইউসুফ নাসির জ্ঞানানব সাহিত্য পরিষদের সেই ছোটকালের শিষ্য, এখন বড় হয়ে সভাপতির দায়িত্ব পালন করছে, তাকে অভিনন্দন জানাই। আমাদের নাজমুল হুদা খান বেশ চমৎকার বলিষ্ঠ নেতা, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তার অনেক অবদান আছে এবং এখনো কণ্ঠে আসানা যে সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজকে সুন্দর করার চেষ্টা করে। আমাদের ওহিদুজ্জামান ভাই, এই বুড়োকালেও তিনি যে লেখাটা লিখছেন, আমি সেই ছেলে, এখনো তিনি বুড়ো মান নাকি, এখনো ছেলেই আছে এবং সেখানে তিনি লিখছেন, শান্ত সকাল, ক্লান্ত দুপুর, স্নিগ্ধ বিকেল বেলা, মাঠের ধারে নদীর পাড়ে বাতাস করে খেলা, একটি ছেলে ধীর পায়ে যায় হেঁটে যায় গায়ে, আঁকা বাঁকা সবুজ ছুঁয়ে ডাইনে এবং পায়, ফুলু দেখে, পাখি দেখে, দেখে নদীর ঢেউ, আকাশ দেখে, বাতাস দেখে, যা দেখে না কেউ, রৌদ্র দেখে, বৃষ্টি দেখে, দেখে ক্ষেতের ধান, পাতায় পাতায় শিশির ফোঁটা ধানকে করায় ম্লান, মাটি দেখে, ফসল দেখে, দেখে সবুজ ঘাস, ঘাস ফড়িংয়ের খেলা দেখে জমিন করে চাষ, সবুজ পাতা, কুইয়ের লতা, দনে পাতার গ্রাম, পায়ের সাথে জড়িয়ে থাকা কে যেন দেয় টান, কলমি দামে হঠাৎ থামে কিশোর কবির চোখ, চোখ হয়ে যায় পাখির বাসা সহসা মুখ, আকাশ বাতাস চন্দ্র তারা কেমন যেন লাগে, সেই ছেলেটি ওসব দেখে মধুর অনুরাগ, সেই ছেলেটি এই গায়েরই জন্ম নেয়া জ্বর, শহর ছেড়ে গায়ের বুকে হারায় সে তার মন, মনের মাঝে কি যে খুঁজে মনেই তাহার জানে, তাই সে ছেলে ওসব কিছুর খুঁজতে যায় না মানে, কিন্তু ছেলে চক্ষু মেলে আবার বন্ধ করে, ভাবের রাজ্যে ভাষায় তড়ি হাওয়ায় গাড়ি চড়ে, ভাবতে থাকে বিনিদ্র চোখ, নিদ্রা উদাও তার, বিনা তারের সেতারে বাজায় আজ কবি কার বাবা, ওসব কাজেই দিন কেটে যায়, রাত কেটে যায় তার, দৃশ্য দেখে যায় সে লেখে কাব্যমণিহার, এই ছেলেটি ভালোবাসে মা, মাটি আর দেশ, নিসর্গরূপ পান করে সে সবুজ পরিবেশ, সেই ছেলেটি সবার কাছে আকুল দোয়া চায়, ইহ পরকালের যেন খোদার রহম পায়। ধন্যবাদ কবি মোহাম্মদ ওহিদুজ্জামান। আমরা আরেকটি কবিতা পড়ব। ইদানিং ভয় হয় আমার, ইদানিং সাদা পাঞ্জাবি পড়তে গেলে বড় ভয় হয় আমার, মনে পড়ে যায় মৃত্যুর বিভীষিকা, আমার আক্রান্ত শরীরে অনুভব করি, কোনো পরহেজগার মানুষের বয়স্ক আঙ্গুর, বরুই পাতা, কুমকুম উষ্ণ জল, আগরের গ্রাম আমার শেষ গোসল, আমি দেখতে পাই সফেদ কাফন জড়ানোর গতর কাপা দৃশ্য, আমার মৃতদেহের সামনে দাঁড়ানো এক জামাত কাতারবদ্ধ সভ্য মানুষ, আমি শুনতে পাই আমার সালাতুল জানাজার তাকবীর ধ্বনি, আমার সামনে ভেসে ওঠে 4 বরযাত্রীর পালকি, ওই তাল বৃক্ষ তোলে গমনের করুণ চিত্র, যথেষ্ট সময় নষ্ট করে ফেলেছি, কিছুই তো সংগ্রহ করিনি ওপারের সামান, ইদানিং বড় ভয় হয় আমার, ইদানিং বড় ভয় হয় আমার,
এই কবিতাটি মনিরুল ইসলাম। আমরা তো সবাই মনিরুল ইসলামকে চিনি। মনিরুল ইসলাম বহু গুণের মানুষ, একজন আলেম। কতভাবে যে তিনি নিজেকে ভালো কাজের সাথে জড়িয়ে রেখেছেন। পৃথিবীতে যতগুলো ভালো কাজ আছে, সে ভালো কাজগুলির অন্যতম একটি কাজ হচ্ছে সাহিত্য চর্চা। সাহিত্য চর্চাকে আমরা দুই ভাগে ভাগ করি, ইসলামী সাহিত্য আর সাধারণ সাহিত্য। দুটো সাহিত্যই অপূর্ব মহামূল্যবান, এবং সাহিত্য যদি মানুষের মনের ভিতরে রস না থাকে, মানুষের সৌন্দর্য চর্চা না থাকে, মানুষের অন্তর যদি বিকশিত না হয়, সে মানুষটা সত্যিকার অর্থে মনুষ্যত্ব অর্জন করতে পারে না। সাহিত্যের অনেকগুলো শাখা আছে, গল্প, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, তারপরে মহাকাব্য, বহু রকমের বহু কিছু আছে। আমরা বলি যে আসলে সাহিত্য কোনটা? যে কথাটার মধ্যে রস আছে সে কথাটাই সাহিত্য। সাহিত্য গুরুর হাতের বেতও না, আবার ছেলের হাতের মোয়াও না। এত সস্তাও জিনিস না যে সবাই সাহিত্যিক হয়ে যাবে, সবাই সাহিত্য চর্চা করবে, সবাই সাহিত্য বুঝবে। সাহিত্য ছেলের হাতের মোয়া না, যে চাইলেই তাকে বুঝিয়ে শুনিয়ে তার হাতের মোয়াটা অর্ধেক নিয়ে নিলাম বা নিয়ে ফেললাম। আবার সাহিত্য গুরুর হাতের ব্যাট না, শিক্ষক পিঠে পিঠে সাহিত্য চর্চা করাবেন, সাহিত্য রচনা করবেন। এরকম যদি হতো, যত টিচার আছে, যত বাংলা সাহিত্যের টিচার আছে, সবাই সেরা সেরা বড় বড় সাহিত্য করতেন। বরং এই সাহিত্যের রস আস্বাদন করতে, সাহিত্যের উপজীব্যটাকে প্রচার প্রকাশ করার জন্য, ছাত্রদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য সাহিত্যিক এই যে গুরু তত্ত্বগুলো শিক্ষক তুলে উঠতে পারে না। একজন সাধারণ মানের অপ্রাতিষ্ঠানিকভাবে কম শিক্ষিত একজন লেখক, তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক অর্থে তিনি কম শিক্ষিত হতে পারে, কিন্তু তার পড়াশোনার পরিধিটা কিন্তু কম না। বরং একজন শিক্ষক, গ্রাজুয়েট শিক্ষক, তিনি সাহিত্যের রসটাকে আস্বাদন করতে গিয়ে তিনি হিমশিম খান এবং নানা রকম সাহায্য সহযোগিতা লাগে। আমরা যারা সাহিত্যের অনুরাগী, সাহিত্যকে আমরা যারা ভালোবাসি, আজকের আসরটা কিন্তু মূলত আমাদের নামে সাহিত্যের আসর হলো, স্বরচিত লেখাপাঠের আসর হলো, মূলত আমাদের একটা বারোয়ারি একটা সভা হয়ে গেছে। নানা রকম বিষয়ে আমরা কথা বলছি, এবং নানা রকম বিষয়ে কথা বলার প্রতিও আমার একটা সাপোর্ট আছে। কেন সাপোর্ট আছে? সমাজকে এড়িয়ে কোনো জিনিস না। আজকে আমাদের গ্রামে, প্রত্যেকের গ্রামে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, যে আইনের প্রতি মানুষ বসে না থেকে, প্রশাসনের প্রতি মানুষ অপেক্ষা না করে, মাদক নির্মূলের ক্ষেত্রে এবং গ্রামকে যারা নষ্ট করছে, মাদকাসক্ত হচ্ছে, তাদেরকে কিন্তু গ্রামের লোকজনে ধরে ধরে আজকে শায়েস্তার সাজার জায়গায় নিয়ে এসেছে। এবং গ্রামীণ যে পঞ্চায়েত কমিটি অথবা গ্রামীণ কমিটি, এই কমিটিগুলো যদি জেগে ওঠে, কারোর জন্য অপেক্ষা নয়। আজকে এত ইউটিউব, এত ফেসবুক, এত কিছুর ভিতরে কিন্তু একটা ভালো জিনিস। অন্যায়কে কিন্তু অনেকে সাপোর্ট দিচ্ছে না, বরং অন্যায়ের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে। এবং কোনো বড় কর্মকর্তা তাকে যদি স্যার না বললে, মহোদয় না বললে তিনি অসন্তুষ্ট হন, তাকে বাই বললে যদি তিনি রেগে যান, তাকে যদি বাই বলা তো একটা সবচেয়ে বড় শব্দ, এবং বাই বলার পরেও যদি রেগে যান, তাহলে কি বোঝা গেল তিনি আসলে কি বাই হওয়ার যোগ্যতা অর্জন করেছে? প্রশাসনিক পদে তিনি অনেক বড় হয়ে গেছে, কিন্তু সবাই যে তাকে স্যার বলবেন এরকম তো না। কিছু কিছু লোক তাকে বাইও বলতে পারেন, কিন্তু কাউকে আপাও বলতে পারেন যিনি আপা হন। কিন্তু আজকাল আমরা দেখি আপারা খুব রাগান্বিত হয়ে যায়, কেন আপা বললেন? ভাইয়ারা খুব রাগান্বিত হয়ে যায়, কেন ভাইয়া হলেন? একটা দেশের সভ্য সমাজের, স্বাধীন সমাজের মানুষ মানুষের সম্বোধন করবে, মানুষ সুন্দরভাবে আচরণ করবে, ভালো ব্যবহার করবে, এটা অবশ্য। আমরা সবসময় খালি পরের উপদেশ দেব যে ভালো হয়ে চলেন, ভালো থাকেন, ভালো খান, ভালো করেন, কিন্তু নিজেরা ভালো হব না, এরকম চিন্তার জায়গায় যদি আমরা নিজেকে স্থির করে রাখি, তাহলে তো ভালো হবে না। আমরা সকলে মিলে, আমরা আজকে তো গরম বেশি, অনেকই সুন্দর কথা বলেছেন, সকলের প্রতি অনেক বেশি শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমার আলোচনাটা এখানে শেষ করব। আমরা আমাদের প্রধান আলোচক, সমালোচক, সমান যিনি আলোচনা করেন তিনি হচ্ছেন সমালোচক। সমালোচক হওয়া কিন্তু বিরাট যোগ্যতার ব্যাপার। আমরা যারা গ্রন্থ আলোচনা করতাম, পত্রিকার পাতায় বই নিয়ে লিখতাম, একসময় লেখালেখি যথেষ্ট ছিল, ওই চর্চা না করলে পরে ঢাকা ছেড়ে দিল। বিখ্যাত কবিদের লেখা আছে, যদিও পর কহর নাচারিও শহর,
যদি তুমি বিপদে পড়ো, অভাবে পড়ো, দুর্দিনে পড়ো, তারপরে তুমি শহর ছাড়বা না। শহর তোমাকে অনেক কিছু দেবে। আল মাহমুদ কবি হওয়ার জন্য শহরে গেছে, কবি হয়ে গেছে। আর আমরা কবিতা ছেড়ে দিয়ে শহর ছেড়ে গ্রামে চলে এসেছি। তো আমরা যে জায়গাটা থাকার কথা ছিল সেই জায়গাটা তো আমি ছেড়ে দিয়েছি। ছোটবেলা গাছের আগায় উঠলে বড়বেলা তো গাছের তলায় নামতেই হবে। আর আস্তে আস্তে উঠলে পরে আস্তে আস্তে উপরের দিকে উঠলো। আমরা সকলকে অভিনন্দন জানাই। আল্লাহ যেন আমাদেরকে সবসময় ভালো কাজ করার তৌফিক দান করে। আজকে জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ আপনারা চমৎকার আয়োজন করেছেন, কয়েক দফা চাও খেয়েছেন, আবার নাস্তারও ব্যবস্থা আছে, আবার জনে জনে পানির বোতল দিয়েছেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ।